বন্ধু, আমি রয়েছি এখন সুগাবাদ ওয়াটারফলস। আহারে, প্রকৃতির বুকে লুকিয়ে রয়েছে এই দৃশ্য। অতীব সুন্দর জায়গা হচ্ছে ভূস্বর্গ। এটা ঝাড়খণ্ডের সুইজারল্যান্ড। दर्द कम है क्या? नहीं तो? अच्छा लगता है इसको लगाने से। গহীন জঙ্গলের ভেতরে অচেনা জলপ্রপাত লুকিয়ে এই হচ্ছে মারমার ফরেস্ট বাংলো। থ্রিলিং একটা অভিজ্ঞতা হবে এখানে। এই হচ্ছে রুম। এটা লুচিও না ফুচকাও না, এটা হচ্ছে ধুসকা। কলকাতার অধিককার কোনো ইউটিউবার এখনো পর্যন্ত এখানে আসেনি। একেবারেই নতুন অফবিট একটা জায়গা এবং কলকাতার খুবই কাছে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকের ভিডিও হবে না একেবারে অফবিট প্লেস। এখানে বেশ কিছু অফবিট প্লেস রয়েছে, এগুলো আমাদের অজানা ছিল, এখন ধীরে ধীরে সামনে আসবে। আর কি করে আপনারা এখানে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, গাড়ি বা কোথার থেকে নেবেন, এই সমস্ত যাবতীয় ডিটেলস আজকে থাকছে আমার এই ভিডিওয়। আর আমি এই ভিডিও আজকে শুরু করছি নেতারহাট থেকে লাতেহার যাওয়ার পথের ঠিক এইখান থেকে। এখানেও দৃশ্য অপরূপ দৃশ্য, মন ভোলানো দৃশ্য। যাই হোক, চলুন আমার সঙ্গে এই নতুন জায়গায় ঘুরে আসি। নেতারহাট ঘোরার পর আমি রওনা হয়েছিলাম লাতেহারের পথে। নেতারহাটের সঙ্গে আপনারাও আজকের পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন। আবার কলকাতা থেকে সরাসরি লাতেহারও আসতে পারেন। কিভাবে লাতেহার আসবেন চলুন আগে সেইগুলোই জেনে নেওয়া যাক। আর এই জায়গায় যেতে গেলে আপনি হাওড়া থেকেও ট্রেন ধরতে পারেন, কিংবা সাঁতরাগাছি বা শালিমার থেকেও ট্রেন ধরতে পারেন। হাওড়া থেকে প্রতিদিন দুপুর 1:10 শক্তিপুঞ্জ এক্সপ্রেস লাতেহার যায় এবং প্রতি সোমবার ভূপাল এক্সপ্রেস লাতেহার পৌঁছায়। এছাড়াও সাঁতরাগাছি থেকে প্রতি শুক্রবার আজমের এক্সপ্রেস করেও লাতেহার যেতে পারেন। কিন্তু এই ট্যুর আপনারা রাঁচি নেতারহাট করেও করতে পারেন। এটাই হচ্ছে লাতেহার স্টেশন। আর এই যে লাতেহার স্টেশনের বাইরে আপনারা যদি আসেন তো বাইরে এখানে গাড়ি পাবেন প্রচুর, কিন্তু আমি যে গাড়ির সঙ্গে ঘুরছি সেই গাড়ির নাম্বার দিয়ে দেবো। যে আমাকে এখানে হোটেল, গাড়ি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছে তার নম্বর আমি দিয়ে দেবো। খুবই ভদ্র এবং সৎ মানুষ। তো এখান থেকে গাড়ি নিয়ে আপনি পুরো ট্যুরটা করতে পারবেন। কলকাতা থেকে কিভাবে আসবেন তা তো দেখালাম, এবার ফিরে চলুন নেতারহাট থেকে লাতেহারের পথে। এ পথে আমাদের সঙ্গে দেখা হয় ট্রপিক অফ ক্যান্সারের, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার। তাহলে বুঝতে পেরেছেন, এই যে জায়গাটা রয়েছে, এই গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে ট্রপিক অফ ক্যান্সারের উপরে, অর্থাৎ কর্কট ক্রান্তির রেখার উপরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এইভাবে ক্রস করেছে এখানে। কর্কট ক্রান্তি রেখা ছাড়িয়ে আমরা সোজা চলেছি আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান সুগাবাদ ওয়াটারফলের দিকে। তবে রাস্তাটা বেশ সুন্দর, জঙ্গলের ভেতর দিয়ে। সুগাবাদ, আমরা তো এইরকম ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। সুগাবাদও রয়েছে পালাউমু টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে, আর এটাও লাতেহার জেলার মধ্যে পড়ে। এই গেট ধরে দাঁড়িয়ে আছে, আবার মনে এন্ট্রি ফিস আছে। হ্যাঁ, কিতনে? সুগাবান ওয়াটারফল যাওয়ার পথটা কিন্তু একেবারে জঙ্গলে ঘেরা, বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখন নেমে পড়লাম এই সুগাবাদ ওয়াটারফলসের কাছে। এখানে বলছে পলিথিন যেন না ব্যবহার হয়, মানে এই পলিথিন নিয়ে সবাই ব্যস্ত। সামনেই দেখছি প্রচণ্ড গতিতে আশ্রে পড়ছে এই নর্থ কোয়েল নদী। এই জায়গাটাও দারুণ লাগছে আমার, এই সুগাবাদ ওয়াটারফলস। সুগাবাদ ওয়াটারফলস, এই হচ্ছে ফলস। মানে এই যে জলপ্রপাতগুলো না, এগুলো একেবারে ঘন জঙ্গলের মধ্যে বড় বড় নদীতে গড়ে উঠেছে, তার জন্য এখানে জলের পরিমাণ বেশি। সুগাবাদ ওয়াটারফলস, এখানেও আমি দেখছি এইরকম ব্রিজ করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এইখানে জলপ্রপাত বলতে অনেক উঁচু থেকে না, ওই সামান্য উঁচু থেকে এইদিকে ঢালু আকারে চলে গেছে। এই দিকে নদীটি চলে গেল, এরও কয়েকটা ভাগে ভাগ হয়ে এখানে গিয়েছে। দারুণ লাগছে জায়গাটা। এইখানে বসার জায়গাটাকে বেশ করে রেখেছে, বেশ কয়েকটা বসার জায়গা, বাহ, একদম পরপর সারিবদ্ধভাবে রেখেছে। তবে এখানে অতিরিক্ত উত্তেজনায় মানুষ কিন্তু এখানে গিয়ে পড়ে মরেও, সেই দিক দিয়ে সাবধান। মেন ফলসটা আসলে নিচে,
তো বন্ধুরা এই চলে এলাম আর এক বিখ্যাত ওয়াটারফলস, সুগাবাদ ওয়াটারফলস। অসাধারণ দৃশ্য, অনেক উঁচু থেকে কোয়েল নদী একেবারে আশ্রে পড়ছে এখানে, অপরূপ দৃশ্য। তবে এটা খুব ভয়ানক, এইখানে আপনারা সাবধানে যাতায়াত করবেন। অনেকে এখানে পড়ে গিয়ে মারাও গিয়েছেন, কিন্তু অনেক দূর থেকে দেখে ফিরে আসতে হবে। অভূতপূর্ব দৃশ্য ভাই। ওফ, কি দৃশ্য ভাই! এটাই হচ্ছে সুগাবাদ ওয়াটারফলস। আহারে, প্রকৃতির বুকে লুকিয়ে রয়েছে এই দৃশ্য। এই নদী চলে গেল এই দিকে, তবে এইখান দিয়ে এই পাহাড় পাথরগুলো খুবই স্লিপারি, এইখানে কেউ নামতে যাবেন না, এই দূর থেকে দেখবেন ওই পর্যন্ত। দেখেছেন দৃশ্য? কোয়েল নদী বিরাট জলরাশি নিয়ে আশ্রে পড়ছে। তবে এইটার উচ্চতা হচ্ছে 80 ফুট, বেশি উঁচু না। যেখানে আমরা লোথ ফলস দেখেছিলাম 470 ফুট। তবে দেখে মনে হচ্ছে কোয়েল নদীর জল ক্রমেই বাড়ছে। এই উপর দিয়ে যাওয়া যেত, এখন এটা ভেঙে গেছে তাই বন্ধ আছে, কিন্তু এইখানে জলের ফ্লো, সেই ফ্লো কোয়েল নদীর। বাপ রে বাপ! এই যে উপরে ভিউ পয়েন্ট রয়েছে, এই যে এইখান থেকে আমরা এইখানে হেঁটে এসেছি, এসে এই হচ্ছে ফলস পেলাম, ভালো লাগলো। তাহলে আর কি, এটাও দেখলাম, সব দেখাবো, সব দেখাবো। যেখানে যাব খুব ভালোভাবে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এইরকম সিঁড়িতে আমরা উঠেছিলাম, মানে এরকম সিঁড়িতে নেমে এসেছিলাম, আবার এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠে যাচ্ছি। আর এদিকে আকাশটা একেবারে নীল আকাশ। এটাও বিপজ্জনক আর কি। আর এইখানে এই যে কারা বসে আছে দেখুন, এই क्या कर रहा है? क्या देख रहे हैं? अच्छा देख रहे हैं, गुड गुड। ওই পাহাড় থেকে কোয়েল নদীটা এসছে, মানে এইটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। এখন জলের বিরাট বেগ, প্রচুর জল বয়ে যাচ্ছে। আর ওই হচ্ছে ব্রিজ, আর এইখানে জলের বেগ মানে প্রচণ্ড জলের বেগ। এদিকে যাওয়া কিন্তু নিষেধ। এই ব্রিজটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এইটা দেওয়ার এখন দেখছি আমি যেতে দেওয়া হচ্ছে না। আর এখানে একবার পড়লেই লাইফ শেষ। দুদিন আগেও শুনলাম একজনের প্রবলেম হয়েছে, এরকম মারাই গেছে মনে হয়। নর্থ কোয়েল নদী বয়ে যাচ্ছে। তবে এখানে এই যে হালে রেলিং দেওয়া হয়েছে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। একদম জঙ্গলটা এইদিকে, এইখানে বসে বসে আর কি আপনি এই ভিউটাকে উপভোগ করবেন। এই একটা আমি এলাম, মানে এইখান থেকে আপনার ভিউটা আপনি ভালো পাচ্ছেন। এই সুগাবাদও খুব সুন্দর লাগছে আমার। তাহলে আর কি হয়ে গেল, চলুন এবার ফিরে যাই আবার অন্য একটা পয়েন্টে। সম্ভবত এর পরের যে পয়েন্ট মির্চিয়া ওয়াটারফলস। যাই হোক, এখানে কিছু দোকানপাট আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়াও করতে পারেন আপনারা। সুগাবাদ দেখে এখন আমরা যাচ্ছি মির্চিয়া ওয়াটারফলসের দিকে, আর যাওয়ার পথে মারোমার ফরেস্টটাও একটু দেখে যাব। আর এই যাওয়ার রাস্তা এত সুন্দর, বরাবর একদম গাছের ভেতর দিয়ে। এই এখন আমরা মারোমার ফরেস্টের মধ্যে মারোমার গেস্ট হাউস বা বাংলোতে যাচ্ছি। মির্চায়া যাওয়ার আগে এই ফরেস্ট বাংলো একটু ঘুরে যাচ্ছি। এখানেও কিন্তু রাত কাটানো যায়, তবে এখানে রাত কাটালে আপনার খাওয়া দাওয়ার কোনো সরঞ্জাম এখানে নেই। আপনাকে ওই চাল ডাল আটা যা বলুন না কেন সব বাইরে থেকে এনে দিলে এনারা এখানে রান্না করে দেন। এ একটা অন্যরকম অনুভূতি, খুবই শান্ত পরিবেশ। মানে এইখানে রাত কাটাতে পারলেও বেশ আপনার জীবন একেবারে ধন্য হয়ে যাবে। এইখানে যে হয়তো কিছু গেস্ট রয়েছে, ওই দূরে ট্রি হাউস রয়েছে। তো এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমার। কি সুন্দর জায়গা দেখুন। আর কটেজগুলো এরকম উপরে বানানো হয়েছে। এই একটা কটেজ একেবারে জঙ্গলের উপরে, থ্রিলিং একটা অভিজ্ঞতা হবে এখানে, তাই না? মারোমার ফরেস্টের মধ্যে এই জায়গা। তো আমি এখনও পর্যন্ত যে কটা গেলাম, আমার কিন্তু এই মারোমার ফরেস্টের মধ্যে এই ফরেস্ট বাংলোটা সবথেকে বেশি ভালো লেগেছে। এদিকে পাখি ডাকছে, মানে জঙ্গলের ভেতরে নানান রকম পাখি থাকে। যাই হোক, এটাও বাকি ছিল, এটাও দেখিয়ে দিলাম।
এরপরে আমরা মিরচায়া যাব। আচ্ছা, এবার হচ্ছে বুকিং কিভাবে করবেন। বুকিং অনলাইনে করতে পারেন, কিংবা আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওখানে ফোন করলেই আপনারা এটা বুক করতে পারবেন। এই যে জঙ্গল পুরোটাই হচ্ছে মারমার ফরেস্ট। এখন আমরা পৌঁছে গেছি মিরচায়া ওয়াটারফল। এটাও বেশ সুন্দর, কিন্তু এটাই সম্ভবত জল বেশি আছে কিনা দেখি। আর এরকম এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। মিরচায়া ওয়াটারফল, আর এটাই মারমার ফরেস্টের মধ্যেই পড়ে। প্রত্যেক জায়গায় এরকম ছোট ছোট ব্রিজ করা, কাঠের ব্রিজ। মিরচায়ায় তো জল নেই আমি দেখছি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। ফলস মে পানি কাহা হে। এই এই আবার সেই আর একটা ব্রিজ ক্রস করছি, এর নিচ দিয়েই এই জলধারাটা গিয়েছে। হ্যাঁ, ওইখানে ফলসটা উপর থেকে নিচে পড়ে, কিন্তু এখন এইটুকু জল আছে। এইখানকার জলই একমাত্র স্বচ্ছ জল পেলাম। এই যেহেতু জল কম, এই জন্য স্বচ্ছ। এই এদিক চলে গেল। মানে এখনো পর্যন্ত যে কটা আমি ওয়াটারফলস দেখলাম সব জায়গায় জলে ভর্তি, একমাত্র এই মিরচায়াতে নেই। আমার মনে হচ্ছে, দেখেছেন তো, একই জায়গায় এদিকে কিন্তু বৃষ্টি হয়নি, আর ওদিকে লাগাতার 2-3 দিন বৃষ্টি হলো। ছোট জলপ্রপাত, কিন্তু জায়গাটা খুবই মনোরম জায়গা। ওইখানে জলটা পড়ার কথা, জল দেখে কি আছে। তো যাই হোক, এটা ঘুরলাম, অতীব ভালো লাগলো। এবার ফিরে যেতে হবে। কাহা সে আয়া হে তুম লোগ? লাতেহাট সে। হ্যাঁ ঠিক আছে, যাও ঘুমো। মিরচায়া দেখে আবার গাড়ি চলতে শুরু করে। গন্তব্য লাতেহার। রাতের ঠিকানা লাতেহার হোটেল। ততক্ষণে জঙ্গল ছাড়িয়ে ছোটনাগপুর মালভূমির পথে, যে পথ আমাকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে বেলা গড়িয়ে বিকেল হতেই চায়ের নেশা চাপে। এই জায়গাটার নাম হচ্ছে কোটাম। গ্রাম্য পরিবেশ দারুণ লাগছে এখানে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, সব জায়গা চিনতে হবে, তবে তো আপনার ট্যুর হবে না। এই যে দোকান থেকে নিয়েছি, দেখুন এখানে কত রকম খাবার, পকোড়ি কত রকম বিক্রি হবে। এখন মিষ্টির দোকান। কাকা চলে যাচ্ছে এখন কোথায়? চা পান শেষে রওনা হলাম লাতেহারের দিকে। অচেনা পথে চলতে বেশ ভালোই লাগছে। সমভূমি, নদী ছাড়িয়ে পাহাড়ে, এ যেন কোনো শৈল শহরে। তারপর ভ্যালির ভেতর দিয়ে যখন লাতেহার পৌঁছাই, তখন সন্ধ্যা হয়ে গেছে। এই চলে এলাম আমাদের হোটেল সেলিব্রেশন। খুবই সুন্দর। তো অবশেষে আমাদের হোটেলে পৌঁছালাম, হোটেল সেলিব্রেশন। এই যে বেশ বড় হোটেল দেখছি আমি। বাহ, খুবই সুন্দর একটি হোটেল আমি দেখছি এখানে। তো আপনারা যদি আসেন এখানে, তো এখানে থাকতে পারেন। এখানে আমি ঢুকছি 102 নম্বর রুম। তো এই হোটেলে ঢুকলাম। হোটেলটা আমি দেখছি অনেক বড় রুম, স্পেসটা অনেকটা বেশি। আর এই মাঝে রয়েছে এরকম একটা বেড, বেশ বড় বেড রয়েছে। এখানে 2 থেকে 3 জন থাকা যায়। আর এইদিকে বসার জন্য রয়েছে এরকম একটা টেবিল রয়েছে, সোফা রয়েছে, ওদিকে চেয়ারও রয়েছে, আলমারি রয়েছে, এসির ব্যবস্থা তো রয়েছে। আচ্ছা, টিভির ব্যবস্থা রয়েছে, সমস্ত ফেসিলিটিস এই হোটেলে রয়েছে। আচ্ছা, আমি টয়লেটটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন কত বড়, গিজারের সুব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে বড় ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে না ভালো লাগে না কারোরই। তো টয়লেটটা বড়, আর এই হচ্ছে রুম। ওহ, দেখেই মন ভরে গেল, এত বড় জায়গা। এই রুমের ভাড়া এত কম শুনলে অবাক হবেন। এখানে অফ সিজনে 1600-1700 টাকা এই রুম ভাড়া, আর সিজনে সেটা 2000 টাকা রুম ভাড়া পড়বে। এসি কিন্তু ফুল এসি, এবং এত বড়, আর তার সঙ্গে 5% ট্যাক্স। যাই হোক, এখন ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে রেস্ট, তারপরে দেখা যাক রাতের খাবার কি হয়। খাবার ব্যাপারটাও বলে দিচ্ছি, এই হোটেলেই সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু সে না মানে কোনো বাধা। এই হোটেলে এসে এডিট করছিলাম, এডিট করে এখন অনেক রাত হয়েছে, রাত 9:30টার উপরে বেজে গেছে। কালকে আবার এই লাতেহার, পেশরার ভ্যালি, যত যা কিছু আছে সব ঘুরে দেখানোর ব্যাপার আছে। ওই জন্য এখন খাবার চলে এসছে। খাবার আমি অর্ডার করেছিলাম এখান থেকে। আর এবার দেখাই আমি কি অর্ডার করেছিলাম। রাইস, ডাল, তার সঙ্গে রয়েছে চিকেন,
আর স্যালাড দিয়েছে আর কি। এই হচ্ছে চিকেন, একেবারে মশলাদার দেখছি, দারুণ টেস্টি করেছে। হোটেলের খাবার দাবার খুব ভালো। কাল দেখা হচ্ছে, এখন ঘুমিয়ে পড়বো। হোটেল সেলিব্রেশন। শুভ সকাল, শুভ সকাল জানাই লাতেহার থেকে। লাতেহার আমি ঘুরতে এসেছি বেশ কিছু অফবিট প্লেস দেখানোর জন্য। লাতেহারে এই ছিল আমাদের হোটেল, খুবই সুন্দর হোটেল ছিল, সেলিব্রেশন ইন। এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি বিভিন্ন পয়েন্ট দেখানোর জন্য। এই আমরা এখন লাতেহার শহরের উপর দিয়েই যাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8টা। আর এখান থেকে আমরা প্রথমে যাব লালমাটিয়া ড্যাম, একটা ছোট্ট ড্যাম, মানে তার আশপাশে লালমাটি আছে নিশ্চয়ই। এই যে পাহাড় দেখা যাচ্ছে ডান দিকে, এই পাহাড়ের নিচেই ড্যামটা রয়েছে। সব পলাশ, পলাশের বাগান পুরো। এই জন্য যাদের শুধু পলাশ দেখার শখ আছে, মানে পলাশ ফুল ভীষণ দেখবেন, তো ফেব্রুয়ারি আর মার্চের প্রথম দিকে চলে আসবেন এই লাতেহারে, প্রচুর পলাশ পাবেন। এই হচ্ছে লাতেহার, মানে এত পলাশ না, রাস্তার দুদিকে পলাশের পুরো বাগান। আর জায়গাটাও খুব সুন্দর, এই দূর থেকে জল দেখা যাচ্ছে। এই হচ্ছে লালমাটিয়া ড্যাম, পাহাড়ের কোলে। লেকটা ছোট, কিন্তু লেকের মেন বৈশিষ্ট্য বলা যায় এই পার জুড়ে রয়েছে পলাশের বাগান। মানে এইটা আপনি ফেব্রুয়ারি মার্চে আসলে আরও ভালো পাবেন। এদিকে পুরো লাল হয়ে রাঙা থাকবে, তার দিকে এই লেক, দূরে পাহাড়। আসলে ওই দিকটায় যেতে পারলে আরও ভালো লাগবে। যখন এখানে পলাশ ভরে যাবে তখন যদি আসেন, তাহলে ওই দিকে হেঁটে যাবেন পলাশের বাগানে। আর আমার সামনে মহুয়া গাছ আর পলাশ গাছ, পলাশ আর মহুয়ার ফাঁকে এই ড্যাম রয়েছে। এর চারিদিকে লাল মাটি, খুবই সুন্দর ড্যামটি, ছোট কিন্তু খুব সুন্দর। আর এই যে পাহাড়টা রয়েছে এইটার নাম হচ্ছে তপা পাহাড়। তপা, এইখানে দেখুন এই যে বসে থাকার জন্য এবং খানিকটা হেঁটে বেড়ানোর জন্য এই রকম বসার জায়গা করা রয়েছে। সব পলাশের বাগান লেকের ওই পাড়ে, এই পাহাড়ের নিচে। এটা আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এটা খানিকক্ষণ এখানে কাটালাম, এবার এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। এরপর আগে ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে মেন ট্যুর আমাদের শুরু হবে আজকে। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানকার একটা লোকাল দোকানে। ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি এই দেখুন, এটা লুচিও না ফুচকাও না, এটা হচ্ছে ধুসকা, মানে এখানকার লোকাল খাবার। এটা বিখ্যাত চাল দিয়ে তৈরি হয়। আর খাচ্ছি কিসে, শাল পাতায় মোড়ানো চাল দিয়ে তৈরি, খেতে কিন্তু ঠিকই আছে, বেশ ভালো। ব্রেকফাস্টের জন্য এটা পেট খারাপ করবে না। এক প্লেট কিনা, এটার খরচ হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকায় ব্রেকফাস্ট, এটা এখানকার বিখ্যাত। মেন রোড থেকে আমরা যাচ্ছি বাদিকে, কারণ এবারে আমাদের গন্তব্য মুরমু ভিলেজ, মানে প্রত্যন্ত একটি গ্রাম। গ্রামটা এত সুন্দর যে এই অফবিট প্লেসের মধ্যে তাকে আমার রাখতেই হয়েছে। গ্রামে যাওয়ার রোড মানে আপনাকে মুগ্ধ করবে যদি আপনি পলাশের সময় আসেন। পলাশ দেখুন, পলাশ খুঁজে বেড়ান, আর এইখানে কত পলাশ। দূরে পাহাড় আর এই যে ঘন জঙ্গল, এর মধ্যেই এই গ্রামের অবস্থান। এ যেন কোনো রূপকথার দেশে ছুটে চলেছি, চারিদিকের দৃশ্যে মোহিত হচ্ছি। জানি না সে গ্রামে কি পাবো, কিন্তু এতটুকু বলতে পারি, যাওয়ার রাস্তাটি অতীব মনোগ্রাহী। এই হচ্ছে মুরমু ভিলেজ, প্রকৃতির কোলে অবস্থিত এই গ্রামটা। সামনেটা খুবই সুন্দর লাগছে, এই ভ্যালি, দূরে পাহাড়, আর এই রাস্তার শেষে একটা পলাশ গাছ দাঁড়িয়ে। তো বন্ধুরা, এই পৌঁছে গেলাম মুরমু গ্রাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সুইজারল্যান্ড। এত সুন্দর জায়গা না, শায়দ আমি না দেখেছি এর আগে। আসলে প্রকৃতির বুকে এমন এমন জায়গা লুকিয়ে আছে যে জায়গাগুলো আমাদের সত্যি আবিষ্কার করতে হবে। প্রথমে বলি, এই একটা পলাশ গাছ একেবারে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকের ভ্যালিটা একবার দেখুন। এই যে গ্রামটা দেখছেন, এইটা হচ্ছে মুরমু গ্রাম। আর মুরমু গ্রামের পাশ দিয়ে এই বয়ে চলেছে একটি ছোট্ট জলধারা। দূরে পাহাড় সারি দুদিক থেকে নেমে এসেছে এখানে। তোমার নাম क्या है भैया? कलाम अंसारी। गांव का नाम क्या है? मुर्मू। আর এই সুন্দর ভ্যালিতে বয়ে যাচ্ছে যে ছোট্ট নদীটি, এটার নাম হচ্ছে গালা নদী। এই নদী চলে গেছে সোজা লাভাপানিতে।
চারিদিকটা দারুণ। যাই হোক, এখানে আসা মানে আপনার এই ভ্যালিটা দেখা, এই গ্রামে একটু ঘুরতে পারেন, মানে এখানে আপনি কিছু সময় কাটাতে পারেন। তো জায়গাটা এমনি আমার ভালো লেগেছে খুব, কারণ চারিদিকে এত সুন্দর ভ্যালি সচরাচর তো পাওয়া যায় না। তো এরকম জায়গায় এলে এটা পাবেন। এই পাহাড়গুলো, তার নিচে হচ্ছে এই ভ্যালিটা, উপরে বক, আর এই জলে হচ্ছে হাঁস খেলছে। এই যে নদী, তার এদিকে এই দূরে এই পাহাড়টার নাম হচ্ছে কুরসে পাহাড়। এই নদীর উপর পুল দিয়ে এখন গরু হেঁটে যাচ্ছে। এটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। মুর্মু ভিলেজ এবং মুর্মু উপত্যকা দেখে এখন আমরা যাচ্ছি এখানকার আর একটা বিখ্যাত জায়গা, লাভাপানি বা লোয়াপানি ওয়াটারফলস। দূরে ওই পাহাড়ের উপরেই রয়েছে লোয়াপানি বা লাভাপানি ওয়াটারফলস। লাভাপানি যাওয়ার জন্য আমরা এখন পাহাড়ে উঠছি আর কি। জঙ্গলের ভেতরে আমরা বেশ খানিকটা চলে এসেছি। খিকির নদী, ও সামান্য জল আছে নদীতে। পালায়ামো টাইগার রিজার্ভের মধ্যেই পড়ে সম্ভবত এটা। আমরা লাভাপানি যাচ্ছি, আর যেতে যেতে এই যে পাহাড়ের উপর এখনো অনেকটা উপরে চলে এসেছি আমরা। এখানে না দাঁড়িয়ে আর পারা গেল না। এইখান থেকে এই ভ্যালিটা দেখা যাচ্ছে, এত সুন্দর না, এত গ্রিনারি দেখুন। আর আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, এইখানে পর পর পাহাড়ের সারিগুলো দেখা যাচ্ছে। ওই জন্যই তো বলছি যে এমন এমন জায়গা আমি ঘোরাচ্ছি, এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে অফবিট জায়গা, এখনও অচেনা, এবং ট্যুরিস্টদের পা যেখানে এখনও সেইভাবে পড়েনি। লাভাপানি ওয়াটারফলসের কাছে আমরা চলেই এসেছি, কিন্তু এই যে ফলসটা আরও নিচে গেলে ভালো দেখা যাবে। এই যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে গালা নদী, এটা গালা নদী। আর এইখানে এইরকম জঙ্গলের ভেতরে এই ওয়াটারফলস রয়েছে, এই দেখুন। আর এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা একটা গ্রাম। এই গাঁওকে নাম কে হবেন? গ্রামের নাম হচ্ছে লোয়াপানি, আর আমরা যাচ্ছিও লোয়াপানি ওয়াটারফলসে। এইখানে এই যে এই সব হচ্ছে মহুয়া ফল, মহুয়া ফল। এই দেখুন, এই যত আছে সব মহুয়া ফল, এবং মহুয়া ফলের থেকে এইগুলো বের করা হচ্ছে। ये क्या करेगा ये? इसको तेल बनाएंगे। वो तेल क्या होगा? तेल मैंने कौन सा काम पे आता है ये तेल? इसको सब्जी भी खाते हैं। सब्जी भी खाइए, ये खाना है। हाँ, फिर लगाते भी हैं। दर्द कमता है क्या? नहीं तो? अच्छा लगता है इसको लगाने से। महुआर फल, और এই মহুয়ার ফল দিয়ে তো মহুয়া ওয়াইন भी होता है ना। অত্যন্ত সুন্দর গ্রাম, লোয়াপানি গ্রাম। এত ভালো লাগবে না, এখানে অবশ্যই আসতে হবে, এখানে হাঁটাচলা করতে হবে একটু গ্রাম দিয়ে, মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। আমার তো এই জায়গায় এসে একেবারে ফ্রেশ লাগছে, মনে হচ্ছে একেবারে সেই ঘিঞ্জি পরিবেশ থেকে। আর একঘেয়ে আমরা এত স্পট দেখেছি, তার থেকে এটা অনেক সুন্দর, অনেক। তবে এখন আমরা যে রাস্তায় যাচ্ছি একেবারে জঙ্গল ঘেরা রাস্তা, ডান দিক দিয়েই বয়ে চলেছে গালা নদী। এই চলে এলাম আমরা লোয়াপানি ওয়াটারফলস। অনেকক্ষণ ধরেই এর অপেক্ষায় ছিলাম। আই লাভ লাভাপানি ওয়াটারফল। এগুলো বেশ কয়েকটা ধাপে ধাপে আসছে। এই দেখুন, এই জায়গা, এই একটা ধাপ লোয়াপানি ওয়াটারফলস। ও পাথুরে ভূমি, তবে এইখানে দুজন দাঁড়িয়ে আছে, এমন জায়গা মানে গা শিউরে উঠছে এখান থেকেই। বিরাট খাত তো, এখানে যখন জল বাড়বে না তখন যা লাগবে, আর ভয়ানক রূপ নেবে এই জায়গাটা। দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা। এটাই হচ্ছে লোয়াপানি ওয়াটারফলস। তবে এই ফলসটা কাচকেটের মতো ধাপে ধাপে 7টা ধাপ এইভাবে কাচকেটের মতো নেমে নিচে পড়েছে। লোয়াপানি জলপ্রপাতের এই একটা অংশ দেখালাম, ওখানে নেমে দেখালাম। এখন এই জায়গা দিয়ে আপনাকে হেঁটে আরও নিচে নামতে হবে। নিচে নামলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। তবে যা বুঝলাম, এখানে খুব বেশি মানুষ কিন্তু আসেননি এখনও। আমরা যাচ্ছি, আমার সঙ্গে আরও দুজন আছে, একজন তো ড্রাইভার বাবু আছেন, আর একজন এই দাদা গোবিন্দ ভাইয়া, উনি ঘোরাচ্ছেন আমাকে। এখন তো রাস্তা, মেন রাস্তা দেখছি এখানে শেষ। ও সিঁড়ি করা রয়েছে, বাহ, এদিকে সিঁড়ি ভি করা রয়েছে। তবে এখানে একা আসবেন না, অন্তত 3-4 জন আসবেন, তাহলে ভালো লাগবে। অনেক নিচে, এখনও 2 কিলোমিটার হবে। লাভাপানির আর একটা অংশ আমরা দেখছি।
একদম সোজা চলে গেল নিচে। এতদিন পর্যন্ত যা যা জলপ্রপাত দেখেছি এইটা কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই যাচ্ছি 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 যাচ্ছি, ওরে বাপরে কি খাদ দেখুন এখানে। আর এইখান থেকে এই দিকটাও ভালো, বেশ এই উপর থেকে এই পর্যন্ত জলপ্রপাতটা অতীব সুন্দর। এটা এখানে চলতেও ভয় লাগছে, গা পা শিরশির করছে একেবারে। দেখুন এই নিচে জলপ্রপাত রয়েছে এবং এর চারপাশটা হচ্ছে এরকম। এই উপর থেকে এই ফলসটা এসছে। আর যখন এই ফলসে জল আরো বেড়ে যায় তখন ভাই এখানে দাঁড়ানোর আর সাহস নাই। এই হচ্ছে জলপ্রপাত, দেখুন ওই উপর থেকে আসছে, কতগুলো ধাপে কাসকেটের মতো ধাপে ধাপে নেমে আসছে। আর এই জলপ্রপাত লুকিয়ে আছে আপনার একেবারেই বাড়ির কাছে, একেবারে স্বর্গে এসে আপনি উপস্থিত হবেন। তো এই ওয়াটারফলস আমার খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে আমরা ব্যাক করব। তবে এই লোয়াপানি ওয়াটারফলসে আপনারা স্নানও করতে পারেন, অবশ্যই গামছা নিয়ে আসবেন আর যে কোনো একটা সেফ জায়গা দেখে স্নান করতে পারেন। আপনাদের যদি ট্রেক করার ইচ্ছা থাকে তাহলে লোয়াপানিতে কিন্তু ট্রেক করে আমরা যে রুটে যাচ্ছি এই রুটেও যেতে পারেন। ওই উপর থেকে আমরা নিচে গিয়েছিলাম, ওই দিক দিয়ে গিয়ে ওই অনেক নিচে নেমেছিলাম। এই রোডেও অনেকে যাতায়াত করছে। कैसे लगा? अभी तो आ रहे हैं हम लोग। कहाँ घर है तुम्हारा? हम लोग का मक्का। তবে এই সমস্ত জায়গায় এই সোজা নামতে যাবেন না, একেবারে নিচে চলে যাবেন। এখানকার লোকাল মানুষরা এখানে ঘুরতে এসেছেন, কলকাতার অধিককার কেউ এখনও খোঁজই জানে না তা কি আসবে। আর দারুণ লাগলো, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। তো অবশ্যই এখানে আসবেন আর এই জায়গা ঘুরে যাবেন। আর এই পুরো জায়গা ঘুরে দেখাচ্ছেন এই যে গোবিন্দ ভাই। গোবিন্দ ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশানে এবং এখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ঘুরে নেবেন। উনি কিন্তু খুবই সৎ মানুষ এবং কোনো লাভ একেবারেই না রাখার মতো রাখেন এবং কোনো রকম দু নম্বরই ব্যাপার এখানে নেই। অনেক কষ্ট করে ওনাকে খুঁজে পেয়েছিলাম আমি, এই আমার ভাগ্য ভালো, নাহলে আমারও এই অফবিট জায়গায় ঘোরা হতো না। লাভাপানি ওয়াটারফলস দেখে আমরা প্রবেশ করি পেশলারের গহীন অরণ্যে। তারপর নাম না জানা গ্রাম ছাড়িয়ে পেশলার ভ্যালির ভেতর দিয়ে এগিয়ে চলি। অচেনা জায়গাগুলি প্রথমবার দেখে মন ভরে যাচ্ছিল। তো অনেক দূর ঘুরলাম, ঘুরে এখন এসে দাঁড়ালাম পেশলার। এটা হচ্ছে পেশলার ভ্যালির মধ্যে একটা গ্রাম। তো এখানে এখন কিছু খাবো ভাবছি, খিদে পেয়েছে। এই যে গাছগুলো রয়েছে আম গাছ, না বিরাট বড় আম গাছ, একদম পাহাড়ের কোলে এরকম আম গাছ, আর এখানে প্রচুর আম হয়ে আছে কিন্তু খাওয়ার লোক নেই আর কি। আর এইখানে এই একটা দোকান, এইখান থেকে এখন কিছু খেতে হবে। এই ভাই এই যে গরম গরম ভাজছে, এটা কি জিলাপি? এখানে রয়েছে সিঙ্গাড়া। তো এই জঙ্গলের মধ্যেও এরকম সিঙ্গাড়ার দোকান রয়েছে। এগুলো খুব একটা খাওয়া দাওয়ার দোকান নেই, এই সমস্ত জায়গা থেকে খেলে আপনার কোনোভাবে পেট খারাপ করবে না। এখন বেজে গেছে দুপুর 1টা। পেশলার কি বাদিয়া মে আপকা স্বাগতম হ্যায়। তো এখন আমরা চেনপুরে আছি, চেনপুর। আর এদিককার দেখুন অবস্থা কি, ভ্যালি, ও অভূতপূর্ব জায়গা। এখন আমরা এই চেনপুর গ্রামে রয়েছি। গ্রাম মানে আর কি বলবো, এটা ভূস্বর্গ, এটা মিনি পেহেলগাঁও। আর এইখানে এই যে রয়েছে একটা কুয়া, অনেক গভীর, বাপরে বাপ। এখান থেকে আর এখন তোলা হয় না। ওফ, এইটা তো একেবারে লাগছে একেবারে সেই পেহেলগাঁও। চেনপুর থেকে সোজা রওনা হই রাঁচির উদ্দেশ্যে, কিন্তু প্ল্যান ছিল এখানকার আরও বেশ কিছু পয়েন্ট ঘুরে দেখার, কিন্তু বিশেষ কারণবশত রাঁচি থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতে হয়েছে।